আলপনা ঘোষ, জন্ম 1945 সালের 10ই ডিসেম্বর, বরিশালে। 3 ভাই বোন, দাদা সমীর গুপ্ত, দিদি অঞ্জনা গুপ্ত আর ছোট বোন আলপনা। দেশ তখন উত্তাল, চলছে স্বাধীনতার লড়াই। দেশ বিভাগের সেই অশান্ত সময়ে পরিবারের সঙ্গে শ্রীরামপুরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় আলপনার পরিবার। বাবা আমাদের ওখানে রেখে বোধহয় কলকাতা শহরে চলে যান জীবিকার সন্ধানে। তা শ্রীরামপুরের স্মৃতি প্রথম দিকে যে খুব সুখময় ছিল তা নয়। আমি আমার দাদু ঠাকুমাকে খুব মিস করতাম। দাদু ঠাকুমা তখনও আসেননি। ঠাকুমার জন্য নাকি আমি খুব কান্নাকাটিও করেছি। আরও কান্নাকাটি করতাম কারণ মাকে পেতাম না। মা সারাদিন ব্যস্ত থাকতেন যৌথ পরিবারের রান্নাঘরে। পরবর্তীকালে বাবার কর্মসূত্রে কলকাতায় থাকতে শুরু করেন আলপনা দেবীরা। ভর্তি হন ক্যালকাটা গার্লস স্কুলে। আরেকটা জিনিস আমার খুব মনে আছে, তখন কলকাতায় জল দেবার একটা ব্যবস্থা ছিল। ভিস্তিওয়ালারা সে বিরাট জলের একটা ব্যাগ পাইপে করে তারা রাস্তা ধুত, সেটা আমার খুব মনে আছে। সেটা বেশ মজা লাগতো আমার। বাবার কাছে আবৃত্তির পাঠ নিতেন আলপনা। দক্ষিণ কলকাতার পাড়ার দুর্গাপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত যোগদান করতেন তিনি। অভিনয় করেছি, আমার মনে আছে চণ্ডালিকা, গান করতে হতো, নাচতেও হতো, সবই করতাম। আমার বাবা খুব ভালো আবৃত্তি করতে পারতেন আর বাবা আমাকে আবৃত্তি শেখাতেন। তা একটা কবিতা আমার বাবার কাছেই আমি শিখেছিলাম। তা এরকমই একটা কবিতা আজকে মনে পড়ছে, একটু বলি আপনাদের। সেটা হচ্ছে হরি খেলা, রবীন্দ্রনাথের। পত্র দিল পাঠান কেশর খাঁড়ে, কেতুন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করি আশমিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। উইমেন্স খ্রিস্টান কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার 2 বছরের পাঠ্যক্রম সম্পূর্ণ করেন আলপনা দেবী। এখনো মনে পড়ে আমি আনন্দবাজারে গেছি, যে আমার কাগজপত্র দেখিয়ে যে আমাকে তোমরা এখানে শিক্ষানবিশ হিসেবে নাও। আমি এটা আমাদের ইউনিভার্সিটির যে পাঠ্যক্রম তার অঙ্গ। আমি দেখা করেছিলাম সন্তোষ ঘোষের সঙ্গে, তিনি বোধহয় অ্যাসোসিয়েট এডিটর এরকম কিছু ছিলেন। তিনি আমাদের যা বলেছিলেন সেটা আজকের মেয়েরা বিশ্বাস করবে না। আমি যখন গেলাম, গিয়ে বললাম যে আমি এখানে কাজ করতে চাই, উনি বললেন পাগল নাকি, তুমি কাজ করবে? আমার রিপোর্টারদের তো চিত্ত চাঞ্চল্য হবে, আমি মেয়েদের ঢোকাচ্ছি না। আর একটা কথা, আমাদের এখানে কোনো লেডিস টয়লেট নেই, তোমরা কোথায় যাবে বাথরুমে? না না, এ হবে না। মানে আমাদের একেবারে এক কথায় হাঁটিয়ে দিলেন। এরকম আমাদের অভিজ্ঞতা আরও হয়েছে। শেষ পর্যন্ত আমি বসুমতীতে একটা সুযোগ পেলাম। বিনা পারিশ্রমিকে সাংবাদিকতায় শিক্ষানবিশি শুরু করলেন আলপনা দেবী। জেলা থেকে যে খবরগুলো আসতো সেগুলো কি করে এডিট করতে হয় সেইগুলো শিখেছিলাম। ছোটোখাটো প্রেস কনফারেন্সে আমাকে পাঠানো হতো, কিন্তু সঙ্গে একজন থাকতেন, বড় কেউ। এইখানেই আমি আমার স্বামীর সঙ্গে প্রথম সাক্ষাৎ আমার কিন্তু এখানে, মানে এই কর্মক্ষেত্রে। তখন কলেজ স্ট্রিট মার্কেটের ওপরে একটা হল ঘর ছিল, সেখানে প্রেস কনফারেন্স হতো। তখন যুক্তফ্রন্ট সরকারের আমল, আর খাদ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি একটা প্রেস কনফারেন্স ডেকেছিলেন, তা আমাকে নিয়ে একজন গেছেন, কুমুদদা বোধহয়, তিনি আমাকে খুব পছন্দ করতেন, খুব সাহায্যও করতেন। তো ওখানে গিয়ে দেখি সব ফরাস সব বসে আছে, তা আমি একজনের পাশে গিয়ে বসেছি, কুমুদদা গিয়ে সামনে বসলেন, আমি পেছনে। আমার পাশে যে ছেলেটি বসলো সে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? আমি বললাম আমার নাম এই। সে বলল আমার নাম অসীম চৌধুরী, আমি ইন্ডিয়ান এক্সপ্রেসে কাজ করি।
তখন দেখলাম যে এক ভদ্রলোক সামনের দিকে বসেছেন। বসাটা হচ্ছে একটা হাঁটুর ওপরে একটা পা তুলে বসেছেন। আর আমি লক্ষ্য করলাম যে ভদ্রলোক একটা বুশশার্ট পরে আছেন, শার্টের পেছনে একটা ফুটো, মানে কেউ কারো একটা সিগারেটের ধোঁয়া বা কিছু আগুন পড়ে ওটা ফুটো হয়েছে, উনি সেসব ওর খেয়াল নেই। এবং পুরো সাংবাদিক সম্মেলনটা দেখলাম উনিই জিজ্ঞাসা করছেন, খাদ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন, আর সব মুখ বন্ধ। তখন ওই ছেলেটি আমাকে বলল, ওই অসীম আমাকে বলল যে বুঝলে তো, ইনি হচ্ছেন শঙ্কর ঘোষ। এই যে উনি এখন এই প্রশ্ন উত্তর দিচ্ছেন, এরপরে ওর আরেকটা প্রেস কনফারেন্স করতে হবে। আমি সেটা কীরকম? আমরা সব যারা জুনিয়র আছি তারা আমরা গিয়ে ওকে ঘিরে ধরবো, উনি তখন আমাদের বলে দেবেন যে এই পয়েন্টগুলো তোমরা খবরে দেবে। আমি সত্যিই দেখলাম তাই হলো। তো আমি খুব ইমপ্রেসড হলাম ওকে দেখে। তারপরে বহুবার বিধানসভা, তারপরে একটু একটু করে আমি যাচ্ছিলাম রাইটার্স বিল্ডিং, সেসব জায়গার সঙ্গে দেখা হয়েছে। উনি খুব সাহায্য করতেন আমাকে। রত্নাও তখন পিটিআইতে ঢুকতে পেরেছে। রত্না আর আমি ঘুরে বেড়াতাম ওর মানে একসঙ্গেই ঘুরে বেড়াতাম। তো শান্তিনিকেতনে যখন গেলাম, শঙ্কর ঘোষ গেছেন, তখন উনি টাইমস অফ ইন্ডিয়ার কলকাতা করেসপন্ডেন্ট, খুব নামডাক তখন ওর সাংবাদিক হিসেবে। তা ওখানে গিয়ে দেখা হলো, আলাপ হলো। ফিরে এসে ফোন নাম্বার নিলাম, ফিরে এসে ফোন করতাম, কিন্তু আমি বুঝতাম যে উনি মোটেই আমার এই ফোন করাটা পছন্দ করছেন না। কেননা ওর ভীষণ কাজের সময় আমি ফোন করি, বারবার বলতেন কাজ করো, ঠিক করে কাজ করো, পড়াশুনো করো, এছাড়া ওর মুখে কথা ছিল না। তারপর যাই হোক, ওর সঙ্গে আমার কিভাবে বিয়ে হলো সে আরেক ইতিহাস, সেটা আর এখানে বলছি না। বসুমতী ছেড়ে কালান্তর পত্রিকায় 100 টাকা মাস মাইনে যোগ দেন আলপনা দেবী। কিন্তু অসুস্থতার কারণে সাংবাদিক জীবনে দাঁড়ি টানতে বাধ্য হন তিনি। পরবর্তীকালে সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষকতা শুরু করেন। আমাদের বিয়ে হয় 1970 সালে। তো এই স্কুলে থাকার সময় মানে পড়াচ্ছি, রোজগারি যাতায়াত শরীরে কুলোচ্ছিল না। তখন আমরা আবার পাইকপাড়ার বাড়ি ছেড়ে লেক রোডে এলাম। লেক রোডে আমরা 3 বছর ছিলাম। আমার পুত্রের জন্ম ওখানে। আর ওই সময়ে তখন একেবারে নকশাল আন্দোলন তুঙ্গে। 70-এর দশক, উত্তাল সময়, চলছে নকশাল আন্দোলন। অন্যতম নকশাল নেতা সরোজ দত্ত ছিলেন শঙ্কর ঘোষের মামা। মাঝে মধ্যে গোপন আশ্রয় নিতেন ঘোষ দম্পতির বাড়িতে। এরকমই এক সন্ধ্যের ঘটনা। একদিন এরকম সন্ধ্যেবেলায় বেল বেজেছে, আমি দরজা খুলেছি, দেখি সরোজমা। সরোজমা বললেন, আমি আলপনা, আমি আজকে তোমাদের কাছে থাকবো। হ্যাঁ আসো। ছোট্টখাট্ট চেহারা, হাতে কোনো কিচ্ছু নেই, এক কাপড়, একটা প্যান্ট, একটা বুশশার্ট পরা। সে বসলেন। আমাদের দুটো বেডরুম ছিল। একটা ঘরে শঙ্কর কাজকর্ম করতেন, পড়াশুনো করতেন। আমি ওই ঘরে, একটা খাট পাতা ছিল, আমি ওখানে সরোজ মামাকে থাকতে দিলাম। সরোজ মামা বললেন যে আমি এখন একটু স্নান করব, তারপরে এতটার সময় আমাকে একটু কিছু খেতে দিও, আমি খেয়ে শুয়ে পড়বো, কালকে ভোরবেলায় উঠে যাব। শঙ্কর তো এখনো আসেনি। তখন আমার স্বামী অত তাড়াতাড়ি কোনোদিনই ফিরতেন না। তার ফিরতে ফিরতে খবরের কাগজের কাজ, তো কাজে ওর ফিরতে ফিরতে অনেক দেরি হতো। বললেন, শঙ্কর যদি বেশি রাত করে আসে তাহলে আমার সঙ্গে দেখা হবে না। আমি সকালেও যখন বেরোবো তাহলে তখন ওকে ডাকবার কোনো প্রয়োজন নেই। তুমি যদি ওঠো তাহলে উঠে আমাকে 1 কাপ চা করে দিও। আচ্ছা। আমি ভোর 4টের সময় অ্যালার্ম দিয়ে দেখলাম যে উনি জেগে বসে বই পড়ছেন। তা বললাম যে সরোজ মামা, চা করে দেবো? বলে দাও। চা দিলাম, উনি চা খেয়ে চলে গেলেন। শঙ্করের সঙ্গে দেখা হলো। এইভাবে ওর আসা শুরু হলো। আসেন, এরকমভাবে চলছিল। আমি একটু হতাশও যে আমি ওকে যে এই যে যত্ন করে খেতে দিচ্ছি বা রান্না করছি ওর জন্য, ওর কিছুতে আগ্রহ নেই। কিন্তু আস্তে আস্তে একটা পরিবর্তন এলো। আমাকে একদিন জিজ্ঞেস করলেন, আলপনা তুমি কি ভালোবাসো, কি করতে ভালোবাসো? তখন আমি বললাম যে আমি তো বই পড়ি, একটু আধটু লেখালেখি করি।
একটু গান শিখেছিলাম, এখন আর চর্চা নেই। গান শিখেছিলে? আচ্ছা, তো করো না। আমি কি গান গাইবো? বললেন যে যে রাতে মোর দুয়ারগুলি তোমার জানা? আমি বললাম, হ্যাঁ একটু একটু জানি। যেটুকু জানো সেটুকু করো। সরোজ মামার উদ্দেশ্যেই আমি করছি এখন এই গানটা। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। ইতিমধ্যে নকশাল আন্দোলনের ওপর লেখা শঙ্কর ঘোষের বই দেশে বিদেশে খুব প্রশংসিত হল। বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে আলপনা দেবীও আবার লেখালেখি শুরু করলেন। তার ফিচার স্টোরি ও রান্নার রেসিপি প্রবল জনপ্রিয়তা পেল। আনন্দ পাবলিশার্স থেকে বেরোলো প্রথম বই নানা রাজ্যের অন্ন ব্যঞ্জন। বইয়ের ভূমিকাটা লিখে দিয়েছিলেন আমার স্বামী। গত কয়েক দশকে বাঙালির হেসেলে একটা নীরব বিপ্লব ঘটে গেছে। কলকাতা শহরে কাঠের উনুনে রান্না অনেকদিন বাতিল হয়ে গেছে। ফ্ল্যাট বাড়ির দৌলতে কয়লার উনুনও এখন প্রায় অদৃশ্য। কয়লার তোলা উনুনের দেখা তবু কোনো কোনো দিন সাবেকি মধ্যবিত্ত বাড়িতে মিলতে পারে, কিন্তু আগেকার দিনের মতো ইট পেতে মাটি লেপে ত্রিকুট উনুন এখন কোথাও চোখে পড়বে না। হয়তো 51বর্তী পরিবারের বিলুপ্তির সঙ্গে সঙ্গে 10, 15, 20, 25 জনের রান্না করার মতো বিরাট বিরাট এক বা একাধিক কয়লার উনুনের প্রয়োজন এখন ফুরিয়েছে। এখানে উনি শেষ করেছেন এইভাবে যে হোটেল রেস্তোরাঁয় না দৌড়ে নিজের শহরে নিজের রান্নাঘরে বসে আপন হাতের মাধুরী মিশিয়ে প্রিয়জনের পাতে তুলে দিন কাশ্মীরি রোগন জোশ, পাঞ্জাবি মটর পনির বা পার্সি ঝিঙা পাতিয়া। আর এই কাজকে সহজ করার কথা মাথায় রেখেই এই বইয়ের উপস্থাপন। নানা প্রদেশের মুখরোচক যেসব রন্ধন প্রণালীর কথা এখানে দেওয়া হলো তার বিশেষত্ব সময় কম লাগে, উপকরণ সাধারণ, অথচ রসনা তৃপ্ত করে। কর্মসূত্রে পুত্র আনন্দ ও তাঁর স্ত্রী উর্মি থাকেন কলকাতার অন্য প্রান্তে। ছেলে এবং ছেলের বউ দুজনে ভালো আছে ওরা, আমিও ভালো আছি। আমার যথেষ্ট খোঁজ রাখে। আমি একসঙ্গে থাকি না, একই শহরে, আমরা আলাদা থাকি। এবং সেটার পেছনেও একটা গল্প। ওর বাবার চলে যাবার পরে ওর আমাকে বলেছিল যে আমি চলে আসি, এবার তোমার কাছে থাকি। কিন্তু আমি সেটা আপত্তি করেছিলাম। আমি বলেছিলাম যে না, আমি পারবো একা থাকতে, তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো থাকি। আমি তখন একটু ঠাট্টা করে বলেছিলাম যে তোমরা সবসময় বলো না যে তোমাদের স্পেসের দরকার, তোমার মায়েরও একটু স্পেসের দরকার। অবসর গ্রহণের শেষে বেশি দিন আমি আমার স্বামীর সঙ্গে কাটাতে পারিনি, কিন্তু আজকে আমি যা কিছু হয়েছি, যা লিখি, যা করি, সব কিন্তু তার জন্য, আমার স্বামীর জন্য। আমাকেও গাড়ি চালানো শেখালো, এখনো চালাই। এই 72 বছর বয়সে এখনো আমি গাড়ি চালাই। যেদিন আমার মজলিস বেরোলো সেদিন প্রকাশক আমাকে, তখন আমার কাছে বইটা এসে পৌঁছয়নি, প্রকাশক আমাকে বললেন, আলপনাদি আপনি আনন্দতে যান, আপনার বাড়ির কাছে যে আনন্দ বইয়ের দোকান আছে ওখানে যান, আপনি দেখতে পাবেন। আমি গিয়ে দেখলাম জল জল করছে আমার বই, পুরো শেলফে সাজানো। আমার চোখে জল এলো, কারণ আমি যিনি সব থেকে বেশি খুশি হতেন তিনি দেখতে পেলেন না। বাড়ি এসে ছেলেকে ফোন করে বললাম যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, বাবা দেখতে পেলেন না। তখন ছেলে আমাকে বলল, কেন মা, তুমি তো বলো যে তুমি আত্মায় বিশ্বাস করো। তাহলে বাবা, তুমি যদি আত্মায় বিশ্বাস করো আর তুমি তো বলো যে তুমি অনুভব করো যে বাবা তোমার সঙ্গে আছেন, তাহলে বাবা এটাও দেখছেন আর বাবা খুশি হচ্ছেন। আলপনা দেবী লেখার মধ্যেই খুঁজে পান জীবনের আনন্দ। আমি লিখি আমার
সময়ের কথা, আমার ছেলেবেলার কথা, আমার দেশের কথা, যে দেশকে ছেড়ে আমরা চলে এসেছিলাম। তাছাড়া সংবাদ প্রতিদিন, বর্তমান, সুখী গৃহকোণ, সাপ্তাহিক বর্তমান, এসব পত্রিকায় আমি নিয়মিত লিখি। বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, সিনেমা দেখতে যাওয়া। জীবন বহমান, থেমে থাকে না। প্রায় 40 বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়ে 2009 সালে। এরপর একাকী জীবনের সঙ্গী তাঁর লেখালেখি, কিছু শুভানুধ্যায়ী এবং কেয়ার আনলিমিটেড। এই শহরে বহু বয়স্ক মানুষ একা জীবন কাটাচ্ছে। তাদের সংসারের মধ্যে থেকেও তারা একা। কেয়ার আনলিমিটেড এই জায়গার থেকে তাদের সাহায্য করে, তাদের সঙ্গে থাকা। ফলে এদের সঙ্গে আমার একটা জীবন, আমার আরেকটা দিক, এটা আমি খুব উপভোগ করি। এদের নানাবিধ অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি। এদের সঙ্গে আমার একটা আত্মিক যোগ। আত্মীয় না হয়েও এরা এখন আমার আত্মীয়। আমি জীবনকে ভালোবাসি বলেই বোধহয় এখনও এই একাকী জীবনেও আমি ভালো আছি, আমি আনন্দে আছি। আমি চাই যে আমার সঙ্গে যারা আছে তারাও ভালো থাকুক।